হাই গাইস, আগে একটা চমৎকার সিনেমার গল্প আপনাদের সাথে শেয়ার করব। তবে আগেই কেন চমৎকার বললাম, আমি সিনেমাটাকে পরিচালনা করেছিলেন পরিচালক মার্টিন স্করসেস। এবং আপনি যদি প্রকৃত সিনেমা প্রেমী হন তাহলে তার নাম আপনার অবশ্যই জানা উচিত। সিনেমাটার নাম হচ্ছে হুগো, যেটি 2011 সালে মুক্তি পেয়েছিল এবং প্রায় 11টা অস্কার নমিনেশন পেয়েছে সিনেমাটা। তার মধ্যে পেয়েছে 5টি অস্কার, আছে বেশ কিছু গোল্ডেন গ্লোব এবং বাফটা অ্যাওয়ার্ড। সিনেমাটি তার চমৎকার ভিজুয়াল এফেক্ট, তার সিনেমাটোগ্রাফি, তার মিউজিক এবং মিউজিক এডিটিং ইত্যাদি ক্যাটাগরিতে অস্কার পেয়েছে। আর যেহেতু ভিজুয়াল এফেক্ট এবং সিনেমাটোগ্রাফি নিয়ে কথা আসছেই, যার প্রমাণ সিনেমার প্রত্যেকটা সিনে আপনি পেয়ে যাবেন। বিশেষ করে প্রতিটা ক্যামেরার অ্যাঙ্গেল, প্রত্যেকটা শর্টস একদম কল্পনা বা আপনার স্বপ্নের মতন। আর সিনেমার গল্পটা কেমন সেটাই তো জানবো এই ভিডিওতে। হে গাইস, আমি অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি 2011 সালের হুগো সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। সালটা ছিল তখন 1930। প্যারিসে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন, যেটির নাম হচ্ছে গ্যারে মন্টপ্যানিস। আর এখানেই এই সম্পূর্ণ গল্পটি গড়ে উঠেছে। স্টেশনে রয়েছে একটি বৃহদাকার ওয়াল ক্লক এবং তার ফাঁক থেকে একটি বাচ্চা ছেলে 4-5টা নজর রাখছে। আর এই বাচ্চাটির নামই হচ্ছে হুগো। গল্পে বেশ কিছু ছোট ছোট চরিত্র এবং তাদেরও আলাদা গল্প রয়েছে। এই যেমন সেই স্টেশন ইন্সপেক্টর গুস্টাভ, সে একটি মেয়েকে পছন্দ করে যার নাম হচ্ছে লিসেট, যে সেই স্টেশন চত্বরে ফুল বিক্রি করে। রয়েছে মিস্টার ফ্রিক, যে নিউজ পেপার বিক্রি করে এবং সে ম্যাডাম এমিলির সাথে রোজ কথা বলার চেষ্টা করে। আছে মিস্টার লেবেসি, যার একটি লাইব্রেরি রয়েছে। এবং অবশেষে আসছে পাপা জর্জ, তার সাথে একটি ছোট মেয়ে রয়েছে যার নাম হচ্ছে ইসাবেল। তবে হুগোর নজরটা পাপা জর্জের সেই দোকানে থাকা একটি ছোট খেলনার উপরে পড়ে। তারপর হুগো লুকিয়ে লুকিয়ে যখন সেই খেলনাটি চুরি করতে যায়, পাপা জর্জ তাকে ধরে নেয়। সে হুগোকে তার পকেট থেকে সব জিনিসপত্র বার করতে বলে এবং সে লক্ষ্য করে যে হুগোর কাছে রয়েছে এক গুচ্ছ ছোটখাটো যন্ত্রপাতি এবং গিয়ার্স, এবং তার অন্য পকেটে রয়েছে একটা নোটবুক। তবে পাপা জর্জ যখন সেই নোটবুকটি খুলে পড়া শুরু করে, সে একেবারে শকড হয়ে যায়। এমন একটা জিনিস যেটা সে কোনোদিন কল্পনাই করতে পারেনি। সে হুগোকে জিজ্ঞেস করে যে এই নোটবুকটি সে কোথা থেকে চুরি করেছে। তবে হুগো জানায় যে না, সেটা সে চুরি করেনি। এবং হুগো যখন সেই নোটবুকটি ফেরত চায়, পাপা জর্জ সেটা দিতে চায় না এবং তাদের চেঁচামেচি সেখানকার স্টেশন মাস্টার শুনতে পেয়ে যায় এবং সে হুগোকে ধরার জন্য তার কুকুরটিকে ছেড়ে দেয়। তবে হুগো সেখান থেকে পালাতে সক্ষম হয় এবং তার নিজের স্থানে ফেরত চলে যায়। হুগো সেই ক্লক টাওয়ারের মধ্যেই থাকে এবং সে বেশ কিছু গিয়ার্স জোগাড় করেছে। আসলে সেই স্টেশন চত্বরে যে বড় বড় ঘড়িগুলো হতো, সেগুলো তো তখন ডিজিটাল ছিল না। সেগুলিকে চালনা করার জন্য একজন মানুষকে রাখা হতো, আর হুগো সেই কাজটাই করতো। সেখানে প্যারিস শহরের একটা চমৎকার লুকস আমরা সেখানে দেখতে পাই। একই সাথে হুগো সেখানে মিস্টার ফ্রিককে দেখতে পায়। যেমনটা বলেছিলাম, মিস্টার ফ্রিক ম্যাডাম এমিলির সাথে রোজ কথা বলার চেষ্টা করে। তবে ম্যাডাম এমিলির কাছে রয়েছে একটি কুকুর, যে মিস্টার ফ্রিককে দেখলেই রেগে যায়। তাই সে ম্যাডাম এমিলির সাথে আর কথা বলতে পারে না। তারপর সেদিন রাত্রের বেলা হুগো আবার পাপা জর্জের কাছে গিয়ে পৌঁছায় তার নোটবুকটি চাওয়ার জন্য। পাপা জর্জ তাকে মানা করে দেয় এবং হুগো তার পিছু পিছু তার বাড়িতে গিয়ে পৌঁছায়। হুগো তার বাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে। তবে পাপা জর্জ তাকে বইটা দেয়নি। তবে সেই বাড়িতে যে মেয়েটি থাকে অর্থাৎ ইসাবেল, সে হুগোকে দেখতে পায়। আসলে ইসাবেলের পিতামাতা ছোটবেলায় মারা গিয়েছিল এবং পাপা জর্জ তাকে দত্তক নিয়েছে। ইসাবেল এসে হুগোকে জিজ্ঞেস করে যে সে বাইরে কেন অপেক্ষা করছে। তবে হুগো জানায় যে সে তার নোটবুকটি ছাড়া এখান থেকে সরবে না। তাই ইসাবেল জানায় যে পরের দিন সে পাপা জর্জের থেকে সেই নোটবুকটি এনে হুগোকে দিয়ে দেবে এবং হুগো সেখান থেকে চলে যায়। তবে হুগোর কেন সেই নোটবুকটি প্রয়োজন? তারপর হুগো যখন নিজের স্থানে গিয়ে পৌঁছায়, আমরা সেখানে একটি ছোট রোবটকে দেখতে পাই, যেটার নাম হচ্ছে অটোমেটন। বহু বছর আগে হুগোর পিতা সেই অটোমেটনটিকে জোগাড় করেছিল। সেটিকে একটি মিউজিয়ামে রাখা হয়েছিল। তবে মিউজিয়াম অথরিটি যখন সেটিকে বাতিল করে দেয়, হুগোর পিতা সেটিকে তার বাড়িতে নিয়ে চলে আসে এবং সেটিকে মেরামত করা শুরু করে। হুগোর পিতা ঘড়ি বানাতো এবং সেই ছোটখাটো পার্টস দিয়ে সে সেই রোবটটিকে ঠিক করার চেষ্টা করে। তবে তারা লাস্টে লক্ষ্য করে যে সেই রোবটটিকে চালনা করার জন্য একটি চাবির প্রয়োজন, যেটা তাদের কাছে নেই। তবে সে ছিল আশাবাদী। কিন্তু একদিন হুগোর পিতা যখন রাতে সেই মিউজিয়ামে কাজ করছিল, সেখানে একটি দুর্ঘটনা ঘটে এবং তার পিতা মারা যায়। এবং অবশেষে আঙ্কেল ক্লড অর্থাৎ হুগোর কাকা হুগোকে সেখান থেকে নিয়ে চলে যায়। আঙ্কেল ক্লড সেই রেলওয়ে স্টেশনে সেই বৃহৎ ঘড়িগুলিকে চালনা করত এবং হুগো তার সাথে সেই কাজ করা শুরু করে। তবে বর্তমানে আঙ্কেল ক্লড কোথায় তার কোনো খবর নেই। সম্ভবত সে হারিয়ে গিয়েছে এবং হুগো লুকিয়ে লুকিয়ে সেখানে বসবাস করছে এবং ছোটখাটো খাবার চুরি করে সে তার নিজের জীবনটা কাটাচ্ছে। তবে তার সব থেকে বড় বিপদ হচ্ছে সেই স্টেশন মাস্টার গুস্টাভ, যে লিসেটি নামক একজন মেয়েকে ভালোবাসে এবং সে ডিসাইড করে যে আজকে সে তার মনের কথাটা বলেই ছাড়বে। তবে আচমকা তার পায়ে লাগানো একটি যন্ত্রতে কোনো সমস্যা দেখা যায় এবং গুস্টাভ তাতে লজ্জায় পড়ে যায় এবং তার সব কনফিডেন্স সেখানে নষ্ট হয়ে যায়। তারপর হুগো পাপা জর্জের সাথে সাক্ষাৎ করে তার সেই নোটবুকটিকে ফেরত পাওয়ার জন্য। তবে পাপা জর্জ জানায় যে সে সেই নোটবুকটিকে জ্বালিয়ে দিয়েছে। হুগো সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় এবং ইসাবেলের সাথে তার সাক্ষাৎ হয়। ইসাবেল তাকে কিছু গোপন কথা শেয়ার করতে চায়, আর যার জন্য তারা একটি লাইব্রেরিতে গিয়ে পৌঁছায়। ইসাবেল জানায় যে পাপা জর্জ তার বইটিকে জ্বালায়নি, বরং সেই বইটিকে পড়ার পর সে খুব ইমোশনাল হয়ে গিয়েছে। সম্ভবত সে কান্নাকাটিও করেছে এবং ইসাবেল হুগোকে জানায় যে সে যেন পাপা জর্জের সাথে আরেকবার সাক্ষাৎ করে। স্বাভাবিকভাবেই হুগো পাপা জর্জের কাছে গিয়ে তার নোটবুকটি ফেরত চায়। তবে পাপা জর্জ তাকে জানায় যে সেই বইটিকে তাকে পেতে হলে তাকে নিজেকে প্রমাণ করতে হবে। সে হুগোকে সেই ভাঙা খেলনাটি ঠিক করে দিতে বলে এবং হুগো খুব চমৎকারভাবে সেই খেলনাটিকে ঠিক করে দেয়। পাপা জর্জ বুঝতে পারে যে হুগোর মধ্যে রয়েছে একটি প্রতিভা।
পাপা জর্জ হুগোকে বেশ কিছু ম্যাজিক ট্রিক শেখাতে থাকে, যেগুলো হুগো বাড়িতে এসে প্র্যাকটিস করতো। তবে তার কাছে যে সেই অটোমেটনটি রয়েছে, সেটাকে ঠিক করার জন্যই তো হুগো এত দিন ধরে সেই ছোটখাটো যন্ত্রপাতি এবং গিয়ারসগুলো জোগাড় করতো। এবং অনেক চেষ্টার পরেও সে সেই অটোমেটনটিকে চালনা করতে পারে না, যার কারণটা হচ্ছে সেটিকে চালাতে হলে প্রয়োজন একটি চাবি। অন্যদিকে সেই স্টেশন ইন্সপেক্টর, যার নাম হচ্ছে গুস্টাভ, তার সাথে বাচ্চাদের একটু শত্রুতা রয়েছে। সেখানে সে একটি বাচ্চাকে চুরি করা অবস্থায় ধরে নেয় এবং একটি অনাথ আশ্রমে ফোন করে, যারা সেই বাচ্চাটিকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। হুগো সেই জিনিসটা লুকিয়ে লুকিয়ে দেখে। স্বাভাবিকভাবেই গুস্টাভ যদি হুগোকেও ধরে নেয়, তাকেও সে সেই অনাথ আশ্রমে পাঠিয়ে দেবে, যেটার জন্য সে প্রচন্ড ভয় পায়। পরে হুগো আবার ইসাবেলের সাথে সেই লাইব্রেরিতে সাক্ষাৎ করে। তারা দুজন সিনেমা নিয়ে আলোচনা করছিল। তবে ইসাবেল জানায় সে আজ অব্দি কোনো সিনেমা দেখেনি, কারণ পাপা জর্জ তাকে সিনেমা দেখতে বারণ করেছে। কেন, তার কারণটা সে জানে না। পাপা জর্জ প্রচন্ড ভালো মানুষ, তবে সিনেমার কথা শুনলেই সে ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে হুগো, সে ছোটবেলা থেকেই তার পিতার সাথে অনেক সিনেমা দেখেছে এবং সে ইসাবেলকে নিয়ে যায় একটি স্থানে সিনেমা দেখার জন্য। সেটি একটি থিয়েটার ছিল এবং তারা লুকিয়ে লুকিয়ে সেখানে প্রবেশ করে এবং ইসাবেল প্রথমবারের মতন সিনেমা দেখতে পায়, যদিও সেই থিয়েটারের একজন সিকিউরিটি তাদের সেখানে ধরে নেয় এবং বার করে দেয়। হুগো ইসাবেলকে তার পিতার দেখা প্রথম সিনেমার কথা জানায়, যেটির নাম ছিল এ ট্রিপ টু দ্য মুন। এটির ব্যাপারে বিস্তারিত আপনি উইকিপিডিয়া বা গুগলে পেয়ে যাবেন। এবং আমি আপনাদের অনুরোধ করবো যে আমার বলা প্রত্যেকটা ডিটেলস একটু মন দিয়ে শুনবেন। ইসাবেল হুগোকে জিজ্ঞেস করে যে সে কোথায় থাকে। তখন হুগো সে বৃহৎ ক্লক টাওয়ারটির দিকে আঙ্গুল করে বলে যে সে সেখানে থাকে। তবে ইসাবেল হুগোর ঘরটা দেখতে চায়। তারা দুজন সেই স্টেশনেই ছিল এবং ইসাবেল সেখানে প্রচন্ড ভিড়ের মধ্যে হুচট খেয়ে পড়ে যায়। হুগো তাকে বাঁচিয়ে দেয়। তবে হুগো লক্ষ্য করে ইসাবেলের গলায় একটি ছোট্ট হাড় রয়েছে, যেখানে সেই চাবিটা রয়েছে, যেটা সে এতদিন ধরে খুঁজছে। হুগো ইসাবেলের থেকে সেই চাবিটা চায়। তবে ইসাবেল তার থেকে কারণটা জানতে চায় যে কেন তার সেই চাবিটা প্রয়োজন। এবং ফাইনালি হুগো ইসাবেলকে তার সেই স্থানে নিয়ে যায়। হুগো তাকে সেই অটোমেটন নামক সেই রোবটটিকে দেখায় এবং সেই চাবিটি দিয়ে তারা সেই অটোমেটনটিকে চালু করে। সে মেশিনটির হাতে একটি পেন ছিল এবং তারা সেখানে একটি সাদা কাগজ রেখে দেয়, যেটাতে সেই মেশিনটি কিছু একটা লেখা শুরু করে। তবে অল্প কিছু সময় পরে সেই মেশিনটি আচমকা কাজ করা বন্ধ করে দেয়, যেটা দেখে হুগো তার সব আশা ভরসা হারিয়ে ফেলে। কারণ বর্তমানে হুগোর কাছে তার পিতার একমাত্র স্মৃতি বলতে সেই অটোমেটনটি। এবং হুগো জানতে চাইতো যে সেটিকে চালু করলে সে কি করবে, সে কি লিখবে। এবং এতদিন পর সে যখন সেই চাবিটিকে পেয়েছে, তারপরে সে লক্ষ্য করে যে সেই অটোমেটনটি ঠিক মতন কাজ করছে না। তবে কিছু সময় পরে সেই অটোমেটনটি আবার কাজ করা শুরু করে এবং হুগো লক্ষ্য করে যে সে কিছু লিখছে না, বরং সে একটা ছবি আঁকার চেষ্টা করছে। এবং অবশেষে সে একটি চমৎকার ছবি আঁকে, যেটি একটি শর্ট ফিল্মের পোস্টার, যেটির নাম হচ্ছে এ ট্রিপ টু দ্য মুন। হুগো জানায় যে সে তার পিতার সাথে এই সিনেমাটা দেখতে গিয়েছিল এবং সেই রোবটটি সেই ছবির নিচে একটা সিগনেচার করে দেয়, যেখানে লেখা ছিল জর্জ মিলিয়েস। আর ইসাবেল সেটা দেখে তো অবাক, কারণ পাপা জর্জেরই আসল নাম হচ্ছে জর্জ মিলিয়েস। তবে এই রোবটটা পাপা জর্জের নাম কেন সাইন করছে সেখানে? আর এটার উত্তর একমাত্র পাপা জর্জই হয়তো দিতে পারবে। একই সাথে হুগোর কাছে কিন্তু সেটা কোনো ছবি নয়, তার পিতার একটা স্মৃতি, কারণ সেও জানতে চাইতো যে সেই ছবিটির আসল রহস্যটা কি। তারপর তারা ইসাবেলের বাড়িতে গিয়ে পৌঁছায় এবং মামা জেনির সাথে তাদের সাক্ষাৎ হয়, অর্থাৎ পাপা জর্জের স্ত্রী, যে সেই ছবিটা দেখে একেবারে অবাক হয়ে যায়, যেন সে কিছু একটা জানে যেটা সে বলতে চাইছে না। আর সেই মুহূর্তেই পাপা জর্জ ফিরে আসে, যে সম্ভবত সেই ছবিটি এবং হুগোকে সেখানে দেখলে রেগে যাবে। সেই কারণে হুগো এবং ইসাবেল একটা ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। তাদের নজর একটা আলমারির উপরে পড়ে, যেখানে সম্ভবত হুগোর সেই নোটবুকটি পাপা জর্জ লুকিয়ে রেখেছে। সেখানে ইসাবেল একটি বড় ট্রাঙ্ক খুঁজে পায়, মানে একটা বাক্স, এবং তারা যখন সেটা বার করতে যায়, আচমকা তার হাত থেকে সেটা মাটিতে পড়ে যায় এবং তার মধ্যে থেকে একগুচ্ছ ছবি আঁকা পৃষ্ঠা বাইরে বেরিয়ে আসে। প্রত্যেকটা ছবি বড় চমৎকার এবং তার মধ্যে এ ট্রিপ টু দ্য মুনের একটা পোস্টার দেখতে পারি। তবে দুর্ভাগ্যবশত পাপা জর্জ সেখানে চলে এসেছে, যে হুগোকে সেই অবস্থায় দেখে নেয়। সেই ছবিগুলো দেখে পাপা জর্জ প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে এবং হুগোর উপরে সে মোটেও খুশি নয়। আমরা এটাও জানতে পারি যে পাপা জর্জ তার বর্তমান জীবন নিয়েও একদমই খুশি নয়। হুগো যখন মামা জেনের থেকে জানতে চেয়েছিল যে সেই ছবিটির আসল রহস্যটা কি, মামা জেন তখন তাকে জানিয়েছিল যে এই পৃথিবীতে এমনও কিছু দুঃখ রয়েছে যেটিকে বোঝার মতন বয়স হুগোর এখনো হয়নি। তারপর হুগো সেই বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সে স্টেশনে গিয়ে পৌঁছায়, যার সাথে সাক্ষাৎ হয় মিস্টার লিবিয়াসে, অর্থাৎ সেই লাইব্রেরিয়ান। তার কাছে একটি রবিন হুডের বই ছিল, যেটা হুগো ছোটবেলায় পড়েছে, এবং মিস্টার লিবিয়াসি হুগোকে সেই বইটি উপহার হিসাবে দিয়ে দেয়। তবে কেন? এই সিনেমায় চলতে থাকা প্রত্যেকটা ছোট ছোট সিনেরও একটা দারুণ মিনিং রয়েছে, যেগুলো গল্পের শেষে আমি আপনাদের বলবো। অন্যদিকে সেই স্টেশনের ইন্সপেক্টর অর্থাৎ গুস্টাভ ম্যাডাম এমিলির সাথে কথা বলছে যে সে কিভাবে সে মেয়েটিকে অর্থাৎ লিসেটকে প্রস্তাব জানাবে, মানে তার মনের কথাগুলো জানাবে। এবং ফাইনালি গুস্টাভ লিসেটের কাছে গিয়ে পৌঁছায় এবং তার সাথে কথা বলা শুরু করে। তবে আচমকা আবার তার পায়ে লাগানো সেই যন্ত্রটিতে কিছু সমস্যা দেখা যায়, আর স্বাভাবিকভাবে গুস্টাভ আবার লজ্জা পেয়ে যায়। তবে সে লিসেটকে জানিয়ে দেয় যে সে একটা সময় যুদ্ধে লড়েছে, যার ফলেই তার পায়ে একটি ক্ষত হয়েছে, যেটা জীবনে ঠিক হবে না। সে মনে করছিল যে মেয়েটি হয়তো তার এই সমস্যাটা দেখে তার প্রস্তাবটি মানবে না। তবে লিসেট জানায় যে সে তার ভাইকেও যুদ্ধে হারিয়েছে, আর অবশ্যই সেও গুস্টাভের সেই প্রস্তাবকে মেনে নিয়েছে।
অন্যদিকে হুগো এবং ইসাবেল সেই লাইব্রেরিতে গিয়ে পৌঁছেছে যেখানে ফিল্ম একাডেমির কিছু বই রয়েছে এবং সেখান থেকে তারা একটি বই খুঁজে বার করে যেখানে সিনেমার সম্পর্কে কিছু জিনিস লেখা রয়েছে। মানুষেরা তখন প্রথম সিনেমা দেখছে যেটির নাম ছিল এ ট্রেন অ্যারাইভ ইন স্টেশন, যেখানে শুধুমাত্র একটা সিনই দেখানো হয়েছে যে একটা ট্রেন তার স্টেশনে এসেছে, যেটা দেখে প্রত্যেকটা মানুষ অবাক হয়ে যায়, স্বাভাবিক ব্যাপার। আর এরকম ভাবেই সিনেমার ইভলিউশন ঘটতে থাকে। আর অবশ্যই চার্লি চ্যাপলিনকেও আমরা সেখানে দেখতে পাই এবং অবশেষে তারা সেই ছবিটি দেখতে পায় যেটা সেই অটোমেটনটি এঁকেছিল, অর্থাৎ এ ট্রিপ টু দ্য মুন। সেটি ছিল একটি শর্ট ফিল্ম যেটিকে বানিয়েছিল একজন পরিচালক জর্জ মিলিয়াস, এক্স্যাক্টলি যাকে বর্তমানে সবাই পাপা জর্জেস নামে চেনে। তবে সেই বইতে লেখা রয়েছে যে জর্জ মিলিয়াস যুদ্ধে মারা গিয়েছে, এটা কি করে সম্ভব? আর সেই মুহূর্তে সেখানে একজন মানুষ এসে উপস্থিত হয় যার নাম হচ্ছে রেইন টেবার্ড, যে সেই বইটি লিখেছে যেটা হুগো এবং ইসাবেল এতক্ষণ ধরে পড়ছিল। ইসাবেল জানায় যে পাপা জর্জ এখনো জ্যান্ত রয়েছে, আর যেটা শুনেই সেই মানুষটি অর্থাৎ টেবার্ড আনন্দে জোরে জোরে হেসে ওঠে সেই লাইব্রেরির মধ্যে। সে হুগো এবং ইসাবেলকে তার কালেকশন দেখাতে নিয়ে যায় যেখানে সে সেই বিখ্যাত ফিল্ম ক্রিয়েটর অর্থাৎ জর্জ মিলিয়াসের সব কালেকশনগুলো রেখে দিয়েছে, এমনকি তার ক্যামেরাটাও রয়েছে সেখানে। সে জর্জ মিলিয়াসকে নিজের আইডল মনে করতো যখন প্রথমবার ছোটবেলায় সে তার স্টুডিওটি দেখতে গিয়েছিল। কাঁচের তৈরি সেই স্টুডিওটি যাতে সূর্যের আলো সঠিকভাবে সেখানে আসে এবং চোখের সামনে সিনেমা তৈরি হতে দেখা সেজন্য এক আলাদা অনুভূতি। আর তারপর থেকে সে জর্জ মিলিয়াসকে তার নিজের আইডল মনে করতে থাকে। যদিও যুদ্ধের পর অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ, তারপর থেকে পাপা জর্জের আর কোনো খবর নেই, এমনকি তার যত সিনেমা রয়েছে সেগুলো সম্ভবত হারিয়ে গিয়েছে। তবে তার কাজের একটা কালেকশন এখনো টেবার্ড নিজের কাছে যত্ন করে রেখেছে, যেটা বর্তমানে একটা মাস্টারপিস। তারপর হুগো এবং ইসাবেল সেখান থেকে চলে আসে। সে আবার মিস্টার লিবিসকে দেখতে পায় যে একজন মানুষকে পড়ার জন্য একটি বই দিয়ে দেয়। ইসাবেল জানায় যে মিস্টার লিবিস সচরাচর এই কাজটাই করে থাকে, অর্থাৎ যারা বই পড়ে তাদের একটি করে বই উপহার দিয়ে দেয়। এবং অবশেষে হুগো ডিসাইড করেছে যে তারা একটা বার্ডকে ইসাবেলের বাড়িতে নিয়ে যাবে। তারা পাপা জর্জকে সারপ্রাইজ করার প্ল্যান করেছে। অন্যদিকে কিছু মানুষ নদীর পাড়ে একটি মৃতদেহ খুঁজে পেয়েছে, যেটাকে ইনভেস্টিগেট করে জানতে পারে যে ওইটা আঙ্কেল ক্লডের মৃতদেহ। তারা সেই স্টেশন মাস্টারকে ফোন করে অর্থাৎ গুস্টাফকে, এবং গুস্টাফ জানতে পারে যে আঙ্কেল ক্লড বহু মাস আগে মারা গিয়েছে। তাহলে সেই স্টেশন চত্বরে যে ঘড়িগুলো রয়েছে সেগুলিকে কে চালাচ্ছে? তবে সেদিন রাত্রেবেলা হুগো মিস্টার টেবার্ডকে ইসাবেলের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে ছিল মামা জেন, যে জানায় যে পাপা জর্জ ঘুমাচ্ছে এবং এইসব দেখতে পারলে সে প্রচন্ড রেগে যাবে। আর তখন মিস্টার টেবার্ড মামা জেনের সৌন্দর্যের প্রশংসা করে। সে জানায় যে একটা সময় সে যতটা সুন্দর ছিল বর্তমানে সে ততটাই সুন্দর। এমনকি জর্জ মিলিয়াসের বেশিরভাগ সিনেমাতেই মামা জেন অভিনয় করেছে, যেটা জানতে পেরে ইসাবেল প্রচন্ড অবাক হয়ে যায় যে মামা জেন একজন অভিনেত্রী ছিল। তবে সেই দিন তো নষ্ট হয়ে গিয়েছে, সেই পুরনো স্মৃতিগুলো তো আর নেই। তবে মিস্টার টেবার্ড জানায় যে তার কাছে এখনো একটা ফিল্ম রয়েছে এবং তারা লুকিয়ে লুকিয়ে সেই সিনেমাটিকে প্রজেক্ট করে। এবং আমরা সেই সিনেমার প্রথম রিভলিউশনটাকে দেখতে পাই, সে এক স্বর্ণযুগ। আর অবশ্যই সেই পুরনো স্মৃতিগুলো দেখে মামা জেন একেবারে ইমোশনাল হয়ে যায়। আর সত্যিই তাই, সিনেমা বানানো একটা আর্ট। প্রত্যেকটা ফ্রেমকে আলাদা আলাদা করে রং করে কালার সিনেমা বানানো হতো তখন। ইসাবেল মামা জেনকে সেই সিনেমায় দেখে বলে যে তাকে একটা সময় কতটাই না সুন্দর দেখতে ছিল। তবে সেই সময় পাপা জর্জেস চলে আসে, যে উত্তর দেয় যে মামা জেনকে এখনো সুন্দর দেখতে। মামা জেন তখন পাপা জর্জেসকে একটি সোফায় বসায়, তাকে বোঝায় যে পুরনো দুঃখের কথাগুলো সব ভুলে যাওয়া উচিত। তবে কি হয়েছিল আসলে, হুগো সেটা জানতে চায় এবং পাপা জর্জ তাকে জানায় যে আসলে কি হয়েছিল। সময়টা ছিল বহু বছর আগের, যখন জর্জ মিলিয়াস একজন ম্যাজিশিয়ান ছিল এবং মামা জেন তার অ্যাসিস্ট্যান্ট। সে ম্যাজিক, ইলিউশন এগুলোকে প্রচন্ড পছন্দ করতো, সেই কারণে সে একটি অটোমেটন বানিয়েছিল, যেটা বর্তমানে হুগোর কাছে রয়েছে। তারপর একদিন পাপা জর্জ এবং মামা জেন একটি সার্কাস দেখতে যায়, যেখানে তারা একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করতে পারে। তারা সেটিকে তখন মুভিং পিকচার্স বলতো, অর্থাৎ চলমান ছবি। সেই সময় লুমিয়ের ব্রাদার্স একটি চমৎকার জিনিস আবিষ্কার করেছে, যেটির মাধ্যমে তারা মানুষদের প্রথম চলমান ছবি বা ভিডিও দেখায়। স্বাভাবিকভাবে মানুষদের অনুভূতিটা যেটা হওয়া উচিত সেটাই হয়। এবং পাপা জর্জ সেই জিনিসটা থেকে একেবারে অবাক হয়ে যায় এবং ইমপ্রেস হয়ে যায়। এবং সে যে অটোমেটনটি বানাচ্ছিল সেটির পার্টসগুলো খুলে নিয়ে সে একটি ক্যামেরা বানায়, তার নিজের ক্যামেরা, এবং নিজের সব জিনিসপত্র বিক্রি করে একটি স্টুডিও তৈরি করে। সেখানে পাপা জর্জ অর্থাৎ জর্জ মিলিয়াস সে নিজেই গল্প লিখতো, নিজেই পরিচালনা করতো, নিজেই অভিনয় করতো। তার সব থেকে বড় স্পেশালিটি ছিল ইলিউশন, অর্থাৎ সিনেমার মধ্যে মানুষ ম্যাজিক জিনিসটা দেখছে। আর অবশ্যই যেটা বর্তমানে ভিএফএক্স দিয়ে হয়ে যায়, সেটা তখনকার দিনের মানুষ ফিল্মের প্রত্যেকটা ফ্রেমকে কেটে কেটে এগুলো বানাতো, যেটা সত্যি এক টাইপের শিল্প। তবে এই খুশির মুহূর্ত বেশি দিন টেকেনি, শুরু হয় যুদ্ধ। যেসব যুবকেরা আগে এইসব ম্যাজিক পছন্দ করতো তারা যুদ্ধ থেকে ফিরে এসেছে। তাদের পছন্দ, তাদের চিন্তাধারা সবকিছু পাল্টে গিয়েছে, কারণ যুদ্ধ আর ম্যাজিক দুটোই আলাদা। আর অবশ্যই মানুষ তখন জর্জ মিলিয়াসের সেই সিনেমাগুলোকে দেখা বন্ধ করে দেয়। আর অবশ্যই টাকার অভাবে জর্জ সেই স্টুডিওটিও সেখানে অ্যাবান্ডেন্ড হয়ে যায়। প্রচন্ড দুঃখে সে তার স্টুডিও সব কস্টিউম এবং ইত্যাদি জিনিস জ্বালিয়ে দেয় এবং যেসব ফিল্মগুলো ছিল সেগুলো একটি কোম্পানিকে বিক্রি করে দেয়, যারা সেগুলিকে গলিয়ে জুতোর হিল তৈরি হতো। এবং বাকি তার কাছে যেসব টাকা বেঁচেছে সেগুলো দিয়েই সে সেই স্টেশন চত্বরে একটি খেলনার দোকান চালাচ্ছে। তবে একটা জিনিস যেটা সে ধ্বংস করতে পারেনি, সেটা হচ্ছে তার সেই পছন্দের অটোমেটন। সেই কারণেই সে সেটিকে একটি মিউজিয়ামে দিয়ে দেয়, যাতে কেউ সেটাকে যত্ন করে রাখে।
তারপর হুগো আচমকা তাদের সেখানে অপেক্ষা করতে বলে সেখান থেকে চলে যায়, কারণ পাপা জর্জেস এখনো জানে না যে সেই অটোমেটনটি এখনো ঠিক আছে। অন্যদিকে সেই স্টেশনে আমরা আবার মিস্টার ফ্রিককে দেখতে পাই। সে ম্যাডাম এমিলির সাথে কথা বলতে চায়, তবে তার কুকুরটা তাকে প্রতিবার জ্বালাতন করে। সেই কারণে মিস্টার ফ্রিক সে নিজেও আরেকটি কুকুরকে এনেছে এবং সেই দুটো কুকুরের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। সেই সুযোগে সে মিস্টার এমিলির সাথে গল্প করা শুরু করে। তবে সেই সময় সে স্টেশনে ইন্সপেক্টর অর্থাৎ গুস্টাভ সেখানে চলে আসে। সে জানায় যে আঙ্কেল ক্লড অর্থাৎ যে সেই ঘড়িগুলো দেখাশোনা করে সে তো মারা গিয়েছে। তাহলে এতদিন ধরে সেই ঘড়িগুলিকে কে চালনা করতো? তবে কিছু সময় পরে সে হুগোকে হাতে নাতে ধরে নেয় আর তাকে একটি খাঁচায় বন্ধ করে অনাথ আশ্রমে ফোন করে হুগোকে নিয়ে যাওয়ার জন্য। যদিও হুগো সেই খাঁচার তালাটি খুলে সেখান থেকে পালাতে সক্ষম হয়, গুস্টাভ তাকে তাড়া করেছে আর সেখানে আমরা একটি চমৎকার চেসিং মোমেন্ট দেখতে পাই। তবে ফাইনালি গুস্টাভ হুগোকে ধরে নিয়েছে। হুগো কান্নাকাটি করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য। তার কাছে ছিল সেই অটোমেটনটি। তবে সেই মুহূর্তে পাপা জর্জেস সেখানে চলে আসে, যে গুস্টাভকে জানায় যে হুগো তাদের সাথে থাকে। গুস্টাভ জানে যে তারা মিথ্যে কথা বলছে, তবে সে চোখের সামনে তার ভালোবাসা অর্থাৎ লিসিটকে দেখতে পায় এবং সে হুগোকে ছেড়ে দেয়। আর এই প্রথম তার মধ্যে আমরা একটা ইমোশন জিনিস লক্ষ্য করতে পারি। আমরা এটা জেনেছি যে সে যুদ্ধে লড়েছে। সে হুগোকে এটাও বলেছে যে মাতা পিতা ছাড়াও কিভাবে বড় হতে হয় সেটা হুগোকে শিখতে হবে, যেটা সে অনাথ আশ্রমে শিখবে। কারণ গুস্টাভ সে নিজেও একটা সময় অনাথ ছিল। সো বলতে পারি তার মনটি সম্পূর্ণ পাথরের। তবে অবশেষে সেই পাথরটি গলে যায়। আর অবশেষে আমরা দেখি যে ফিল্ম একাডেমি থেকে একটি অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। মিস্টার টবার্ট সেখানে বক্তৃতা দিচ্ছে, যে পাপা জর্জকে প্রত্যেকটা মানুষের সাথে ইন্ট্রোডিউস করে। মামা জেনের কাছে সেই ব্যাপারটা সত্যি প্রচন্ড ইমোশনাল ছিল আর স্বাভাবিক, সে তো একটা স্ত্রী। পাপা জর্জ বলে যে তার নতুন গল্পটি শুরু হয় একটি ছেলেকে দিয়ে, যে একটি ভাঙা মেশিন পেয়েছিল, তবে সেটিকে সে ঠিক করে দেয়, যেটা তার কাছে বিশ্বের সব থেকে বড় ম্যাজিক, যা এর আগে সে কোনোদিন দেখেনি। আর অবশেষে সেখানে জর্জ মেলিয়েসের সেই পুরনো কাজগুলিকে প্রত্যেকটা মানুষের সামনে প্রেজেন্ট করা হয়। স্বাভাবিকভাবে সেটা একটা গর্বের মুহূর্ত। পাপা জর্জের বাড়িতে একটি পার্টি হচ্ছে। সেই স্টেশন চত্বরের প্রত্যেকটা মানুষ সেখানে রয়েছে। এমনকি সেখানকার স্টেশনের ইন্সপেক্টর অর্থাৎ গুস্টাভের পায়ে যে যন্ত্রটি ছিল সেটিকেও আপগ্রেড করে দেওয়া হয়েছে। আমরা সেখানে বেশ কিছু গিয়ার্স লক্ষ্য করতে পারি। আর অবশ্যই হুগো এই কাজটা করেছে। অন্যদিকে হুগো সে মানুষদের সামনে তার ম্যাজিক ট্রিকগুলো শেখাচ্ছে, যেটা সে পাপা জর্জের থেকে শিখেছে। আর ইসাবেল সে হুগোর জীবনে চলা এই ছোট্ট মুহূর্তটাকে নিয়ে একটি গল্প লিখছে। আর এই সিনেমাটা এখানেই শেষ হয়। তো আমি এখন আপনাদের এই সিনেমার ব্যাপারে বেশ কিছু জিনিস শেয়ার করব, যেটা আমার ব্যক্তিগতভাবে চমৎকার লেগেছে। মানে এই সিনেমার মধ্যে চলতে থাকা আরো ছোটখাটো কিছু গল্প, যেমন মিস্টার ফ্রিক এবং ম্যাডাম এমিলির গল্প, যারা ফাইনালি একে অপরের সাথে কথা বলতে পারে। সে স্টেশনের ইন্সপেক্টর অর্থাৎ গুস্টাভ যে লিসেটকে তার ভালোবাসার প্রস্তাবটি জানায়, একই সাথে সে আগের মতন আর কঠোর মনের নয়। অন্যদিকে মিস্টার লিব্যাসি অর্থাৎ সেই লাইব্রেরিয়ান, সে মানুষদের একটা করে বই গিফট করে দেয়, বিশেষ করে সেই মানুষগুলিকে যারা বইয়ের কদর করতে জানে। আর অবশেষে আমার চোখে পড়েছে একটা কানেকশন, একটা সার্কেল, যেটাকে আপনারা ডেস্টিনি ভাগ্যবাণী অতি যেটা খুশি বলতে পারে। মিউজিয়ামে পড়ে থাকা সেই ছোট্ট অটোমেটনটি, যেটা হুগোর পিতা বাড়িতে এনেছিল। হুগো জানতে চেয়েছিল যে সেটা কি কাজ করে, আর সেই রোবটটিকে ঠিক করার জন্য একটি পার্টস চুরি করতে গিয়ে পাপা জর্জেস তাকে ধরে নেয়, যার হাতে সেই নোটবুকটি চলে যায়। আর এখান থেকে তো গল্পটা চেঞ্জ হয়ে যায়। পাপা জর্জেস সে মনে করেছিল তার জীবনে সুখের দিনগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, তবে ডেস্টিনি তার জন্য একটি অন্য প্ল্যান করে রেখেছিল। মানুষটা তার হারিয়ে যাওয়া সম্মানটা আবার ফিরে পেয়েছে, আর যেটা সে ডিজার্ভ করে। কল্পনা করুন, যখন সেই মিউজিয়ামটিতে আগুন লেগেছিল, যেটাতে হুগোর পিতা মারা গিয়েছিল, সেই যদি সেই মিউজিয়াম থেকে সেই অটোমেটনটিকে না আনতো, সেটাও সম্ভবত ধ্বংস হয়ে যেত এবং পাপা জর্জের কথাটা হয়তো আর কেউ জানতে পারতো না। আর এটাই তো ডেস্টিনি, অর্থাৎ সেটা হওয়ারই ছিল। সিনেমার বহু সিন, বহু মুহূর্তগুলো অল্প কিছু শব্দ বাক্যে প্রকাশ করা সম্ভব না। বিশেষ করে যদি আপনি সিনেমাটা না দেখেন, তাহলে আপনার পক্ষে এই জিনিসগুলো বোঝাটা একেবারেই বোধগম্য নয়। আর ঠিক একই কারণে তো সিনেমাটা তার সিনেমাটোগ্রাফি, তার ভিজুয়াল এফেক্টের জন্য অস্কার পেয়েছিল। আর আমার কাছে এটা জাস্ট কোনো সিনেমা না, আর যার কারণেই তো পরিচালক মার্টিন স্করসেজ, তার নামটাই যথেষ্ট। এনিওয়েজ, অনেক কথা বলে ফেলেছি। অ্যান্ড আপনারা যদি এতক্ষণ আমার ডায়লগগুলো শুনে থাকেন, তো মেনি মেনি থ্যাঙ্কস। অ্যান্ড আপনি যদি চান তো এই সিনেমাটা অবশ্যই দেখতে পারেন, কারণ সচরাচর এরকম মাস্টারপিস তৈরি হয় না। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। অ্যান্ড আপনি আমাকে ইনস্টাগ্রাম বা আমার গেমিং চ্যানেলটিও ফলো করতে পারেন, যার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুই। আবার